সৈয়দ আজিজের বৈঠকখানা প্রেজেন্টস রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। আজকের গল্প ডিটেকটিভ। স্ত্রীর চরিত্রে মান্নি সৈয়দ, গল্প পাঠ সৈয়দ আজিজ। চলুন শোনা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ডিটেকটিভ। আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী। আমার জীবনে দুটি মাত্র লক্ষ্য, আমার স্ত্রী এবং আমার পেশা। আগে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম। সেখানে আমার স্ত্রীর প্রতি সমাদরের অভাব হওয়াতেই আমি দাদার সঙ্গে ঝগড়া করে বের হয়ে আসি। দাদাই উপার্জন করে আমাকে পালন করছিলেন, অতএব সহসা সস্ত্রীক তাঁর আশ্রয় ত্যাগ করে আসা আমার পক্ষে দুঃসাহসের কাজই হয়েছিল। কিন্তু কখনো নিজের উপরে আমার বিশ্বাসের ত্রুটি ছিল না। আমি নিশ্চয় জানতাম, সুন্দরী স্ত্রীকে যেমন বশ করেছি, বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও তেমনি বশ করতে পারব। মহিমচন্দ্র এ সংসারে পিছিয়ে পড়ে থাকবে না। পুলিশ বিভাগে সামান্যভাবে প্রবেশ করেছিলাম। অবশেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হতে বেশি বিলম্ব হলো না। উজ্জ্বল শিখা থেকে যেমন কাজল তোলা হয়, তেমনি আমার স্ত্রীর প্রেম থেকেও ঈর্ষা এবং সন্দেহের কালিমা বের হতো না। সেটাতে আমার কিছু কাজের ব্যাঘাত ঘটত, কারণ পুলিশের কাজে স্থানাস্থান কালাকাল বিচার করলে চলে না। বরঞ্চ স্থানের অপেক্ষা অস্থান এবং কালের অপেক্ষা অকালটারই চর্চা বেশি করে করতে হয়। তাতে করে আমার স্ত্রীর স্বভাবসিদ্ধ সন্দেহ যেন আরও দুর্নিবার হয়ে উঠত। সে আমাকে ভয় দেখাবার জন্য বলতো, তুমি এমন যখন তখন যেখানে সেখানে যাপন করো, কালে ভাদ্রে আমার সঙ্গে দেখা হয়, আমার জন্য তোমার ভয় হয় না? আমি তাকে বলতাম, আহা, সন্দেহ করা আমাদের পেশা, সেজন্যই ঘরের মধ্যে আর সেটাকে আনি না। স্ত্রী বলতো, সন্দেহ করা আমার পেশা নয়, ওটা আমার স্বভাব। তুমি আমায় লেশমাত্র সন্দেহের কারণ দিলে আমি সব করতে পারি। ডিটেকটিভ লাইনে আমি সকলের সেরা হব, নাম করব, এ প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল। এ সম্বন্ধে যত কিছু বিবরণ এবং গল্প আছে তার কোনোটাই পড়তে বাকি রাখিনি। কিন্তু পড়ে কেবল মনের অসন্তোষ এবং গভীরতা বাড়তে লাগলো। কারণ আমাদের দেশের অপরাধীগুলো ভীরু এবং নির্বোধ, অপরাধগুলো নির্জীব এবং সরল, তার মধ্যে ওই দুরূহতা দুর্গমতা কিচ্ছু নাই। আমাদের দেশের খুনি নররক্তপাতের উৎকট উত্তেজনা কোনো মতেই নিজের মধ্যে সংবরণ করতে পারে না। জালিয়াত যে জাল বিস্তার করে, তাতে অনতিবিলম্বে নিজেই আপাদমস্তক জড়িয়ে পড়ে। অপরাধ ব্যূহ থেকে বের হওয়ার কূটো কৌশল সে কিছুই জানে না। এমন নির্জীব দেশে ডিটেকটিভের কাজে সুখও নেই, গৌরবও নেই। বড়বাজারের মাড়োয়ারি জুয়াচোরকে অনায়াসে গ্রেপ্তার করে কতবার মনে মনে বলেছি, ওরে অপরাধীকুলের কলঙ্ক, পরের সর্বনাশ করা গুণী ওস্তাদ লোকের কর্ম। তোর মতো আনাড়ি নির্বোধের সাধু তপস্বী হওয়া উচিত ছিল। খনিকে ধরে তার প্রতি স্বগতোক্তি করেছি। গভর্নমেন্টের সমুন্নত ফাঁসি কাঠ কি তোদের মতো গৌরবহীন প্রাণীদের জন্য তৈরি হয়েছে? তোদের না আছে উদার কল্পনা শক্তি, না আছে কঠোর আত্মসংযম। তোরা বেটারা খুনি হবার স্পর্ধা করিস। আমি কল্পনায় যখন লন্ডন এবং প্যারিসের জনাকীর্ণ পথের দুই পাশের শীতবাষ্পাকুল আকাশ ছোঁয়া দালানের সারি দেখতে পেতাম, তখন আমার শরীর রোমাঞ্চিত হয়ে উঠত। মনে মনে ভাবতাম, এই সারি সারি দালান কোঠা আর পথ উপপথের ভেতর দিয়ে যেমন একটা ওই জনস্রোত, কর্মস্রোত, উৎসব স্রোত, সৌন্দর্য স্রোত অহরহ বয়ে যাচ্ছে, ঠিক তেমনি সর্বত্রই একটা হিংস্র, কুটিল, কালো, জটিল, ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলে তলে নিজের পথ করে চলেছে।
তারই সামনে ইউরোপীয় সামাজিকতার হাস্যকৌতুক শিষ্টাচার এমন বিরাট ভীষণ রমণীয়তা লাভ করেছে। আর আমাদের কলকাতার পথের পাশে জানালা খোলা ঘরগুলোর মধ্যে রান্নাবাটনা, গৃহকাজ, পরীক্ষার পড়া, তাস দাবার বৈঠক, দাম্পত্য কলহ, বড় জোর ভ্রাতৃবিচ্ছেদ এবং মোকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিছু নেই। কোনো একটা বাড়ির দিকে চেয়ে কখনো এ কথা মনে হয় না যে হয়তো এই মুহূর্তে এই বাড়িতে কোনো একটা কোণে শয়তান মুখ গুঁজে বসে নিজের কালো কালো ডিমগুলোতে তা দিচ্ছে। আমি অনেক সময় রাস্তায় বের হয়ে পথিকদের মুখ এবং হাঁটা চলার ভাব পর্যবেক্ষণ করতাম। ভাবে ভঙ্গিতে যাদেরকে কিছুমাত্র সন্দেহজনক মনে হয়েছে, আমি অনেক সময় গোপনে তাদের অনুসরণ করেছি, তাদের নাম ধাম ইতিহাস খুঁজে বের করেছি। অবশেষে পরম নৈরাশ্যের সাথে আবিষ্কার করেছি তারা সব নিষ্কলঙ্ক ভালো মানুষ। এমনকি তাদের আত্মীয় বান্ধবেরাও তাদের সম্বন্ধে আড়ালে কোনো প্রকার গুরুতর মিথ্যা অপবাদও প্রচার করে না। পথিকদের মধ্যে সবচেয়ে যাকে পাষণ্ড বলে মনে হয়েছে, এমনকি যাকে দেখে নিশ্চয়ই মনে করেছি এইমাত্র সে কোনো একটা উৎকট দুষ্কার্য সাধন করে এসেছে, সন্ধান করে জেনেছি সে একটা ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় পণ্ডিত। তখনই অধ্যাপন কার্য সমাধা করে বাড়ি ফিরে আসছে। এই সকল লোকেরাই অন্য দেশে জন্মগ্রহণ করলে বিখ্যাত সব চোর ডাকাত হতে পারত। কেবল যথোচিত জীবনী শক্তি এবং যথেষ্ট পরিমাণ পৌরুষের অভাবেই আমাদের দেশে এরা কেবল পণ্ডিতি করেই বৃদ্ধ বয়সে পেনশন নিয়ে মরে যায়। বহু চেষ্টা ও সন্ধানের পর এই দ্বিতীয় পণ্ডিতটার নিরীহতার প্রতি আমার যেমন সুগভীর অশ্রদ্ধা জন্মেছিল, কোনো অতি ক্ষুদ্র ঘটিবাটি চোরের প্রতি তেমন হয়নি। অবশেষে একদিন সন্ধ্যাবেলায় আমাদেরই বাসার অনতি দূরে একটি গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখলাম। বিনা প্রয়োজনে সে উৎসুকভাবে একই স্থানে ঘুরছে ফিরছে। তাকে দেখে আমার সন্দেহ মাত্র রইল না যে সে একটি কোনো গোপন দুরভিসন্ধির পেছনে জড়িয়ে রয়েছে। নিজে অন্ধকারে লুকিয়ে থেকে তার চেহারাখানা ভালো করে দেখে নিলাম। তরুণ বয়স, দেখতে সুশ্রী। আমি মনে মনে বললাম, দুষ্কর্ম করবার এই তো ঠিক উপযুক্ত চেহারা। নিজের মুখশ্রী যাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী, তারা যেন সর্বপ্রকার অপরাধের কাজ সর্বযত্নে পরিহার করে। সৎ কার্য করে তারা নিষ্ফল হতে পারে, কিন্তু দুষ্কর্ম দ্বারা সফলতা লাভও তাদের পক্ষে দুরাশা। দেখলাম এই ছোকরাটির চেহারাটাই এর সর্বপ্রধান বাহাদুরি। সেজন্য আমি মনে মনে অনেকক্ষণ ধরে তার তারিফ করলাম। বললাম, ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি দিয়েছেন সেটিকে রীতিমতো কাজে খাটাতে পারো, তবে তো বলি সাবাস। আমি অন্ধকার থেকে তার সামনে এসে পিঠে চড় দিয়ে বললাম, এই যে ভালো আছেন তো? সে তৎক্ষণাৎ প্রবল মাত্রায় চমকে উঠে একেবারে ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, মাফ করবেন, ভুল হয়েছে, হঠাৎ আপনাকে অন্য লোক মনে করেছিলাম। মনে মনে বললাম, কিছুমাত্র ভুল করিনি, যা আন্দাজ করেছিলাম তাই বটে। কিন্তু এতটা বেশি চমকে ওঠা তার পক্ষে অনুপযুক্ত হয়েছিল। আমি তাতে কিছুটা বিরক্ত হলাম। নিজের শরীরের প্রতি তার আরও বেশি দখল থাকা উচিত ছিল, কিন্তু শ্রেষ্ঠতার সম্পূর্ণ আদর্শ অপরাধ শ্রেণীর মধ্যেও বিরল। চোরকেও সেরা চোর করে তুলতে প্রকৃতি কৃপণতা করে থাকে। অন্তরালে এসে দেখলাম সে ত্রস্তভাবে গ্যাস পোস্ট ছেড়ে চলে গেল। পেছনে পেছনে গেলাম। দেখলাম ছোকরাটি গোল দিঘির মধ্যে প্রবেশ করে পুকুরের পাড়ে
ঘাসের উপর চিত হয়ে শুয়ে পড়ল। আমি ভাবলাম উপায় খুঁজে বের করার এই একটা স্থান বটে। গ্যাস পোস্টের নিচ থেকে এ স্থান অনেকাংশে ভালো। লোকে যদি কিছু সন্দেহ করে তো বড় জোর এই ভাবতে পারে যে ছোকরাটি অন্ধকারে আকাশে প্রেয়সীর মুখচন্দ্র এঁকে কৃষ্ণপক্ষ রাত্রির অভাব পূরণ করছে। ছেলেটির প্রতি আমার উত্তর চিত্ত আকৃষ্ট হতে লাগল। অনুসন্ধান করে তার বাসা জানলাম। মনমথো তার নাম। সে কলেজের ছাত্র। পরীক্ষায় ফেল করে গ্রীষ্ম অবকাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার বাসার সহবাসী ছাত্রগণ সকলেই নিজ নিজ বাড়ি চলে গেছে। দীর্ঘ অবকাশকালে সকল ছাত্রই বাসা ছেড়ে পালায়, কিন্তু এই লোকটিকে কোন দুষ্ট গ্রহ ছুটি দিচ্ছে না সেটা খুঁজে বের করতে কৃত সংকল্প হলাম। আমিও ছাত্র সেজে তার বাসার একটা ঘরে উঠলাম। প্রথম দিন যখন সে আমাকে দেখল, কেমন একরকম করে সে আমার মুখের দিকে চাইল। তার ভাবটা ভালো বুঝলাম না। যেন সে বিস্মিত, যেন সে আমার অভিপ্রায় বুঝতে পেরেছে, এমনি একটা ভাব। বুঝলাম শিকারীর উপযুক্ত শিকার বটে। একে সোজাভাবে ফস করে কায়দা করা যাবে না। অথচ যখন তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলাম তখন সে ধরা দিতে কিছুমাত্র দ্বিধা করল না। কিন্তু আমার মনে হলো সেও আমাকে সুতীক্ষ্ণ দৃষ্টিতে দেখে, সেও আমাকে চিনতে চায়। মনুষ্য চরিত্রের প্রতি এই রকম সদা সতর্ক সজাগ কৌতূহল, এটা ওস্তাদের লক্ষণ। এত অল্প বয়সে এতটা চাতুরী দেখে বড় খুশি হলাম। মনে মনে ভাবলাম, মাঝখানে একজন রমণী না আনলে এই অসাধারণ অকাল ধূর্ত ছেলেটির হৃদয়দ্বার উদ্ঘাটন করা সহজ হবে না। তো একদিন গদগদ কণ্ঠে মনমথকে বললাম, ভাই, একটি স্ত্রীলোককে আমি ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। প্রথমটায় সে যেন কিছু চকিতভাবে আমার মুখের দিকে চাইল, তারপর ঈষৎ হেসে বলল, এমন দুর্যোগ বিরল নয়। এই রকম মজা করার জন্যই তো কৌতুকপর বিধাতা নরনারীর বিভেদ করেছেন। আমি বললাম, ভাই, তোমার পরামর্শ ও সাহায্য চাই। সে সম্মত হলো। আমি বানিয়ে বানিয়ে অনেক ইতিহাস বললাম। সে সাগ্রহে কৌতূহলে সমস্ত কথা শুনল, কিন্তু বেশি কথা বলল না। আমার ধারণা ছিল ভালোবাসার, বিশেষত গোপন ভালোবাসার ব্যাপার প্রকাশ করলে মানুষের মধ্যে অন্তরঙ্গতা দ্রুত বেড়ে ওঠে, কিন্তু এক্ষেত্রে তার কোনো লক্ষণ দেখা গেল না। ছোকরাটি আগের থেকেও যেন চুপ মেরে গেল, অথচ সকল কথা যেন মনে গেঁথে নিল। ছেলেটির প্রতি আমার ভক্তির সীমা রইল না। এদিকে মনমথো প্রতিদিন গোপনে দরজা বন্ধ করে কি করে এবং তার গোপন অভিসন্ধি কিভাবে কতদূর আগাচ্ছিল আমি তার কুলকিনারা করতে পারলাম না। অথচ আগাচ্ছিল যে, তাতে কোনো সন্দেহ নেই। কি একটা নিগূঢ় ব্যাপারে সে নিয়োজিত আছে এবং সম্প্রতি সেটা বেশ দানা বেঁধে উঠেছে, তাই এই নবযুবকটির মুখ দেখা মাত্রই বোঝা যেত। আমি গোপন চাবিতে তার ডেস্ক খুলে দেখেছি। তাতে একটা দুর্বোধ কবিতার খাতা, কলেজের বক্তৃতার নোট এবং বাড়ির লোকের গোটাকতক সামান্য চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। কেবল বাড়ির চিঠি থেকেই এই প্রমাণ হয়েছে যে বাড়ি ফিরবার জন্য আত্মীয় স্বজন বারবার প্রবল অনুরোধ করছে, তবু বাড়ি না যাবার একটা সঙ্গত কারণ নিশ্চয়ই আছে। সেটা যদি ন্যায়সঙ্গত হতো তবে নিশ্চয়ই কথায় কথায় এতদিন ফাঁস হয়ে যেত, কিন্তু তার সম্পূর্ণ বিপরীত হবার সম্ভাবনা থাকাতেই এই ছোকরাটির গতিবিধি এবং ইতিহাস আমার কাছে এমন নিরতিশয় উৎসুকজনক হয়েছে।
যে অসামাজিক মনুষ্য সম্প্রদায় পাতালতলে সম্পূর্ণ আত্মগোপন করে এই বৃহৎ মনুষ্য সমাজকে সর্বদাই নিচের দিকে দোলায়মান করে রেখেছে, এই ছেলেটি সেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বহু পুরনো বৃহৎ গোষ্ঠীর একজন সদস্য। সে কোনো সাধারণ স্কুলের ছাত্র নয়, সে যেন সারা পৃথিবী ঘুরে বেড়ানো সর্বনাশীর ধ্বংসযজ্ঞের সঙ্গী। আধুনিককালের চশমা পরা নিরীহ বাঙালি ছাত্রের বেশে কলেজের পাঠ অধ্যয়ন করছে। অবশেষে সশরীরে রমণীর অবতারণা করতে হলো। পুলিশের বেতনভোগী হরিমতি আমার সহায় হলো। মনমথকে জানালাম আমি এই হরিমতির হতভাগ্য প্রণয় আকাঙ্ক্ষী। একে লক্ষ্য করেই আমি কিছুদিন গোলদিঘির ধারে মনমথর সহচর হয়ে আবার গগনে কেন সুধাংশু উদয় রে কবিতাটি বারংবার আবৃত্তি করলাম, এবং হরিমতিও কতকটা অন্তরের সাথে কতকটা লীলা সহকারে জানালো যে তার চিত্ত সে মনমথকে সমর্পণ করেছে। কিন্তু আশানুরূপ ফল হলো না। মনমথ সুদূর নির্লিপ্ত অবিচলিত কৌতূহলের সব কিছু পর্যবেক্ষণ করতে লাগল। এমন সময় একদিন দুপুরবেলা তার ঘরের মেঝেতে একখানি চিঠির গুটিকতক ছেঁড়া টুকরো কুড়িয়ে পেলাম। জোড়া দিয়ে দিয়ে এই অসম্পূর্ণ বাক্যটুকু উদ্ধার করলাম। আজ সন্ধ্যা 7টার সময় গোপনে তোমার বাসায়। অনেক খুঁজে আর কিছুই বের করতে পারলাম না, কিন্তু আমার মন পুলকিত হয়ে উঠল। মাটির ভেতর থেকে কোনো বিলুপ্ত বংশ প্রাচীন প্রাণীর একখণ্ড হাড় পেলে প্রত্নজীব তত্ত্ববিদদের যেমন কল্পনা মহানন্দে সজাগ হয়ে ওঠে, আমারও সেই অবস্থা হলো। আমি জানতাম আজ রাত 10টার সময় আমাদের বাসায় হরিমতির আসার কথা আছে। এর মধ্যে সন্ধ্যা 7টার ব্যাপারটা কি? ছেলেটির যেমন সাহস তেমনি তীক্ষ্ণ বুদ্ধি। কোনো গোপন অপরাধ করতে হলে যেদিন ঘরে কোনো বিশেষ হাঙ্গামা থাকে সেদিন সুযোগ বুঝে করা ভালো। প্রথমত সবার দৃষ্টি প্রধান ঘটনার দিকেই যায়। দ্বিতীয়ত যেদিন কোথাও বিশেষ সমাগম থাকে সেদিন সেখানে কেউ ইচ্ছে করে গোপন কাজ করবে এটা কেউ সহজে ভাবতে পারে না। হঠাৎ আমার সন্দেহ হলো যে আমার এই নতুন বন্ধুত্ব এবং হরিমতির সাথে এই প্রেমের অভিনয় সেটাকেও মনমথ নিজের কার্যসিদ্ধির উপায় করে নিয়েছে। এজন্যই সে নিজেকে ধরাও দেয় না, নিজেকে ছাড়িয়েও নেয় না। আমরা তাকে গোপন কাজ থেকে আড়াল করে রেখেছি। সবাই মনে করছে যে সে আমাদেরকে নিয়ে ব্যস্ত আছে। সে ভুল ভাঙাতে চায় না। যুক্তিগুলো একবার ভেবে দেখো যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুনয় বিনয় উপেক্ষা করে ফাঁকা বাসায় একলা পড়ে থাকে। নির্জন স্থানে তার বিশেষ প্রয়োজন আছে এ বিষয়ে কাহারও সংশয় থাকতে পারে না। অথচ আমি তার বাসায় এসে তার নির্জনতা ভঙ্গ করেছি এবং একটা রমণীর অবতারণা করে নতুন উপদ্রব তৈরি করেছি। কিন্তু তা সত্ত্বেও সে বিরক্ত হয় না, বাসা ছাড়ে না, আমাদের সঙ্গ থেকে দূরে থাকে না। অথচ হরিমতি অথবা আমার প্রতি তার তিলমাত্র আসক্তি জন্মেনি এ কথার খাঁটি সত্য। এমনকি তার অসতর্ক অবস্থায় বারবার লক্ষ্য করে দেখেছি আমাদের দুজনের প্রতি তার একটা আন্তরিক ঘৃণা ক্রমেই যেন প্রবল হয়ে উঠছে। এর একমাত্র অর্থ এই যে ভদ্রতার আড়াল বজায় রেখে নির্জনতাটাও উপভোগ করতে হলে আমার মতো নতুন পরিচিত কাউকে কাছে রাখা সবচেয়ে ভালো উপায়। আর কোনো কাজে মন দিয়ে ডুবে থাকার জন্য মেয়েদের মতো সহজ অজুহাত আর কিছু নেই। আগে মনমথর আচরণ যেমন অর্থহীন আর সন্দেহজনক ছিল, আমাদের আসার পর তা একেবারেই বন্ধ হয়ে গেল।
কিন্তু এত দূরের হিসাব মুহূর্তেই কষতে পারে এমন বড় কৌশলী মানুষ আমাদের বাংলাদেশে জন্মাতে পারে ভেবে আমার মন উৎসাহে ভরে উঠল। মন মতো যদি কিছু মনে না করত তাহলে বোধহয় আমি তাকে দু হাতে জড়িয়ে ধরতাম। সেদিন মনমথের সঙ্গে দেখা হতেই তাকে বললাম, আজ তোমাকে সন্ধে 7টার সময় হোটেলে খাওয়ানোর পরিকল্পনা করেছি। শুনে সে একটু চমকে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, ভাই মাফ করো, আজ আমার পেটের অবস্থা খুব খারাপ। হোটেলের খাবারকে মনমথ কখনো অনীহা দেখাতে দেখিনি, তাই বুঝলাম আজ তার শরীরের ভেতরের অবস্থা নিশ্চয়ই বড় জটিল হয়ে উঠেছে। সেদিন সন্ধ্যার আগে আমার বাসায় থাকার কথা ছিল না, কিন্তু সেদিন নিজে থেকেই নানা কথা জুড়ে দিয়ে বিকেলের দিকে আর উঠতে মন চাইল না। মন মতো ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছিল। আমার সব কথাতেই সে পুরোপুরি সায় দিল, কোনো তর্কে একটু আপত্তি করল না। শেষে ঘড়ির দিকে তাকিয়ে উৎকণ্ঠিতভাবে উঠে দাঁড়িয়ে বলল, হরিমতিকে আজ আনতে যাবে না? আমি চমকে উঠে বললাম, ও হ্যাঁ হ্যাঁ, সে কথা তো ভুলেই গিয়েছিলাম। তুমি ভাই ইয়ে করো, ওই খাওয়া দাওয়ার প্রস্তুতি করে রাখো, আমি ঠিক 10:30টার সময় তাকে নিয়ে এখানে আসব। এই বলে আমি বেরিয়ে গেলাম। আনন্দের নেশা আমার সর্বশরীরের রক্তের মধ্যে সঞ্চরণ করতে লাগল। সন্ধ্যা 7টার প্রতি মনমথের যে প্রকার উৎসাহ দেখলাম, আমার উৎসাহ তার চেয়ে কম ছিল না। আমি আমাদের বাসার কিছুটা দূরে আড়ালে দাঁড়িয়ে প্রেয়সীর আগমনের অপেক্ষায় উৎকণ্ঠিত প্রেমিকের মতো বারবার ঘড়ির দিকে তাকাতে লাগলাম। গোধূলির অন্ধকার ঘনীভূত হয়ে যখন রাজপথে গ্যাস জ্বলবার সময় হলো, এমন সময় একটি দরজাবন্ধ পালকি আমাদের বাসার মধ্যে প্রবেশ করল। ওই আচ্ছন্ন পালকিটির মধ্যে একটি অশ্রুসিক্ত অবগুণ্ঠিত পাপ, একটি মূর্তিমতী ট্র্যাজেডি কলেজের ছাত্রনিবাসের মধ্যে গুটিকতক উড়ে বেয়ারার কাঁধে চেপে সজোরে হাই হুঁই শব্দে অত্যন্ত অনায়াসে সহজভাবে প্রবেশ করছে। কল্পনা করে আমার সর্বশরীরে অপূর্ব পুলক সঞ্চার হলো। আমি আর দেরি করতে পারলাম না। একটু পরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম। ইচ্ছা ছিল গোপনে লুকিয়ে দেখে নিব, কিন্তু তা ঘটল না। কারণ সিঁড়ির সামনের ঘরেই সিঁড়ির দিকে মুখ করে মনমতো বসেছিল, এবং ঘরের অপর প্রান্তে বিপরীত দিকে মুখ করে একটি ঘোমটা পরা নারী বসে মৃদু স্বরে কথা বলছিল। যখন দেখলাম মনমতো আমাকে দেখতে পেয়েছে, তখন দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করেই বললাম, ভাই আমার ঘড়িটা ঘরে ফেলে এসেছি, তাই নিতে এলাম। মনমতো এমনই অভিভূত হয়ে পড়ল যে মনে হলো সে যেন তখনই মাটিতে পড়ে যাবে। আমি বললাম, ভাই তোমার অসুখ করেছে নাকি? সে কোনো উত্তর দিতে পারল না। তখন সে কাঠের পুতুলের মতো আড়ষ্ট ঘোমটায় ঢাকা নারীর দিকে ফিরে জিজ্ঞাসা করলাম, আপনি মনমথোর কে হন? কোনো উত্তর পেলাম না, কিন্তু দেখলাম তিনি মনমথোর কেউই হন না, আমারই স্ত্রী হন। তারপর কি হলো সকলেই জানেন। আমার এই ডিটেকটিভ পদের প্রথম চোর ধরা। আমি কিয়ৎক্ষণ পরে ডিটেকটিভ মহিমচন্দ্রকে বললাম, মনমথোর সাথে তোমার স্ত্রীর সম্বন্ধ সমাজ বিরুদ্ধ নাও হতে পারে। মহিম বলল, না হওয়াই সম্ভব। আমার স্ত্রীর বাক্স থেকে মনমথোর এই চিঠিটা পাওয়া গেছে বলেই একটা চিঠি আমার হাতে দিল। সেটা নিচে প্রকাশিত হলো, সুচরিতা সু। হতভাগ্য মনমথোর কথা বোধ করি এতদিনে ভুলে গেছ। ছোটবেলায় যখন কাজীবাড়ির মামার বাড়িতে যেতাম, তখন সবসময় সেখান থেকে তোমাদের বাড়িতে গিয়ে তোমার সাথে অনেক খেলা করেছি। আমাদের সে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক ভেঙে গেছে। তুমি জানো কি না বলতে পারি না,
একসময় ধৈর্যের বাঁধ ভেঙে এবং লজ্জার মাথা খেয়ে তোমার সাথে আমার বিয়ের সম্বন্ধ করার চেষ্টাও করেছিলাম, কিন্তু আমাদের বয়স প্রায় এক বলে উভয় পক্ষেরই কর্তারা কোনো ক্রমে রাজি হলেন না। তারপর তোমার বিয়ে হয়ে গেলে 4-5 বছর তোমার আর কোনো সন্ধান পাইনি। আজ 5 মাস হলো তোমার স্বামী কলকাতার পুলিশের কাজ নিয়ে শহরে বদলি হয়েছেন। খবর পেয়ে আমি তোমাদের বাসা সন্ধান করে বের করেছি। তোমার সাথে সাক্ষাতের দুরাশা আমার নাই, এবং অন্তর্যামী জানেন তোমার সংসার সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ করার দুরভিসন্ধিও আমি রাখি না। সন্ধ্যার সময় তোমাদের বাসার সামনে একটি গ্যাস পোস্টের নিচে আমি সূর্যপাশকের মতো দাঁড়িয়ে থাকি। তুমি ঠিক 7:30টার সময় একটি জ্বলন্ত কেরোসিন ল্যাম্প নিয়ে প্রতিদিন নিয়মিত তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাঁচের জানালাটির সামনে রাখো। সেই সময় মুহূর্তকালের জন্য তোমার দীপালোকিত প্রতিমাখানি আমার দৃষ্টিপথে উদ্ভাসিত হয়ে ওঠে। তোমার সম্বন্ধে আমার এই একটিমাত্র অপরাধ। ইতিমধ্যে ঘটনাক্রমে তোমার স্বামীর সাথে আমার আলাপ এবং ক্রমে ঘনিষ্ঠতাও হয়েছে। তার চরিত্র যেরূপ দেখলাম, তাতে বুঝতে বাকি নাই যে তোমার জীবন সুখের নয়। তোমার প্রতি আমার কোনো প্রকার সামাজিক অধিকার নাই, কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করেছেন, সে দুঃখ মোচনের চেষ্টা ভার আমার উপরেই স্থাপন করেছেন। অতএব আমার স্পর্ধা মাফ করে শুক্রবার সন্ধেবেলায় ঠিক 7টার সময় গোপনে পালকি করে একবার 20 মিনিটের জন্য আমার বাসায় আসলে আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতগুলি গোপন কথা বলতে চাই। যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করতে না পারো, সে সম্বন্ধে প্রমাণও দেখাতে পারি এবং সেই সঙ্গে কতগুলি পরামর্শও দিতে ইচ্ছা করি। আমি ভগবানকে অন্তরে রেখে আশা করছি সেই পরামর্শ মতে চললে তুমি একদিন সুখী হতে পারবে। আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নয়। ক্ষণকালের জন্য তোমাকে সামনে দেখব, তোমার কথা শুনব এবং তোমার পায়ের স্পর্শে আমার ঘরখানি চিরকালের জন্য সুখ স্বপ্নমণ্ডিত করে তুলব, এই আকাঙ্ক্ষাও আমার অন্তরে আছে। যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এই সুখ থেকেও আমাকে বঞ্চিত করতে চাও, তবে সে কথা আমাকে লিখে দিও। আমি তদুত্তরে পত্রযোগেই সব কথা জানাবো। যদি চিঠি লিখবার বিশ্বাসও না থাকে, তবে আমার এই চিঠিটা তোমার স্বামীকে দেখিও। তারপরে আমার যা বক্তব্য তাকেই বলবো। নিত্য শুভাকাঙ্ক্ষী শ্রী মন্মথনাথ মজুমদার।